স্বাধীন বাংলাদেশের যে জন্ম সেটা তো ভারতের হাত ধরেই হয়েছে। শেখ হাসিনার পর ভারতের অবস্থান এবং গণতান্ত্রিক যেসব বিষয়গুলো সেটা ভারতকে দিতে সক্ষম হয়েছে। পশ্চিম পাকিস্তানে বেশিরভাগ অংশটাই তো পাঞ্জাবে আপনার ঐতিহাসিকভাবেই দেশভাগের সাথে সাথে পপুলেশনটা এক্সচেঞ্জ হয়ে যায়। বাংলায় পপুলেশন এক্সচেঞ্জ হয়নি, সবারই আত্মীয় স্বজন এপারে ওপারে আছে, একদম সহজে ঢুকে যেতে পারে। আপনার চেহারাও একরকম, কথা বলার ধরনও একরকম। মুর্শিদাবাদের সাথে রাজশাহীর লোকের তফাৎ থাকে, বনগাঁর সাথে যশোরের তফাৎ থাকে, সাতক্ষীরার লোকের সাথে সন্দেশখালীর তফাৎ থাকে। পরিবারতন্ত্র বলুন বা এই আত্মীয়তা বলুন, সেটা তো আমাদের দেশের বা সরকারের চোখে একটা তো অন্য তকমা পেয়ে যায় না। বাংলাদেশ হয়তো দুর্বল সামরিক দিক থেকে বা রাজনৈতিক রাষ্ট্র হিসেবে দুর্বল, কিন্তু তার পেছনে তো অনেক পৃষ্ঠপোষক আছে। ভারত বিরোধী শক্তিগুলো তো তাকে তো পৃষ্ঠপোষকতা করবে। পশ্চিমবঙ্গ বা ভারতের আমি বলছি, একটা এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। জিও পলিটিক্সের একটা খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ। এখানে তিন তো কংগ্রেস নন, এখানে তো দেশের প্রধানমন্ত্রী। একদম আর বাংলাদেশের জন্মদাত্রী একজন অপরিপক্ক মানুষ যা করবে, ইম্যাচুরিটি দেখাবে, তার সাথে পাল্লা দিয়ে যে স্বয়ং জন্মদাত্রী সে তো যেটা করতে পারে। তা আমি আমার মাও তো অনেক রাগ অভিমান অনেক কিছুই দেখাই, মাও রাগ দেখায়, কিন্তু সেটা কি আমার লেভেলে এসে দেখায় না। ভারত মাতাই দেয়ার সঙ্গে তো ভারতেরই অংশ ছিল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের পডকাস্টে। আজকে আমরা পেয়ে গেছি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর দ্রোণ বন্দ্যোপাধ্যায়কে। অসংখ্য ধন্যবাদ দাদা এবং স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন তো? চলে যাচ্ছে। আপনাকে যখন পেয়ে গেছি, আপনি একজন টিচিং প্রফেশনের সাথে যুক্ত, অধ্যাপনা করছেন। প্রথমে যেটা জানতে চাইবো যে আপনার যেরকম যে পেশায় আপনি আছেন সেখান থেকে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য জায়গা। সেখানকার এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে কিছু বলবার সুযোগ পাচ্ছি তার জন্য অবশ্যই ধন্যবাদ। এবার আপনার প্রশ্নে আসছি, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। যে প্রশ্নটি আপনি প্রথমেই রাখলেন যে টিচিং প্রফেশনে এসে এবং আমার যে সাবজেক্ট, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক, তা নিয়ে আমি পড়াশুনো করার চেষ্টা করেছি এবং সাবজেক্ট যেটা পড়াই আমি পলিটিক্যাল সায়েন্স, খুবই কাছাকাছি দুটি। এবং পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত একটি সাবজেক্ট হচ্ছে বৃহত্তর পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত আন্তর্জাতিক সম্পর্ক। অনেক ক্ষেত্রে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন হিসেবেও দেখানো হয়, ডিফারেন্ট সাবজেক্ট হিসেবেও দেখানো হয়। যাই হোক, সেই তর্কে আমি যাচ্ছি। আমি আপনার প্রশ্নেই ডিরেক্টলি চলে আসার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে বাংলাদেশ তো অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বলুন বা আমাদের যে বিদেশ নীতির যে প্রশ্ন আছে, ভারতীয় বিদেশ নীতি, তার দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান তার কাছে। আমি বাঙালি হিসেবে তার গুরুত্ব আমি বেশি বলছি না, গুরুত্বটা হচ্ছে ভারতের জাতীয় দৃষ্টিভঙ্গি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে জন্ম, স্বাধীন বাংলাদেশের যে জন্ম, সেটা তো ভারতের হাত ধরেই হয়েছে। ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভারতের সর্বশেষ পর্যায়ে ভারতের সামরিক হস্তক্ষেপ, এই দুটি যখন একটি জায়গাতে আসেন 1971-এ, তখন তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়টা ঘটে। তখন বাংলাদেশ আমাদেরই সৃষ্টি, তো আমাদেরই যখন সৃষ্টি, আমাদের সন্তানতুল্য প্রতিবেশী দেশ, ভারতের সন্তানতুল্য প্রতিবেশী দেশ, তো তার গুরুত্ব তো চিরকাল থাকবেই, অবশ্যই থাকবে এবং আমাদের দায়িত্ববোধ আছে বাংলাদেশীয় প্রতি। তো সেখান থেকে বাংলাদেশ বিদেশ নীতি এবং আমাদের অভ্যন্তরীণ স্বার্থের কারণেও, নিরাপত্তার কারণেও বাংলাদেশের কিন্তু একটি ইউনিক ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এটা আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিগত কয়েক দিন বা কয়েক বছর ধরে, আমরা যদি এখন বাংলাদেশের যে সার্বিক যে মতামত বা ইকোনমিক বলুন বা সব দিকে, সব কাঠামোগত বা নীতিগত দিক থেকে একটা কোথাও না কোথাও একটা ধসের জায়গা চলে গেছে। এটা আপনার কি মনে হচ্ছে শুধু মব মেন্টালিটি পাল্টে গেছে বলে, নাকি অন্য কোনো রাজনৈতিক স্তরের কোনো পরিবর্তন হচ্ছে ওটা? দেখুন, বাংলাদেশে এই যে আমরা ভায়োলেন্স দেখছি, বিশেষ করে মব ভায়োলেন্স, হ্যাঁ, বা সাম্প্রদায়িক নির্যাতন, গণতন্ত্রের বিলোপ সাধন, বা এক ধরনের অস্থিরতা, উচ্ছৃঙ্খলতা, আইন শৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয়, টোটাল ললেসনেস যাকে আমরা বলি, অ্যানার্কি, নৈরাজ্য, এগুলো কিন্তু নতুন নয় বাংলাদেশে। বাংলাদেশে এগুলো যে এই
হাসিনার পতন আর ইউনূসের ক্ষমতার উত্থান, সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ, তারপরে তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর, কিন্তু এই সময় থেকে নতুন হয়েছে তা না, এগুলো ধারাবাহিকভাবেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সময় থেকে এগুলো হয়ে এসেছে। আজকে যেহেতু আমাদের ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার একটা এদের একটা অভ্যুত্থান হয়েছে বলে আমাদের কাছে সহজলভ্য হচ্ছে, দৃশ্যমান হচ্ছে খুব সহজে, ইজি ভিজিবিলিটির কারণে কি জানতে পারা যাচ্ছে। আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি ঘরে বসে, বেডরুমে শুয়ে শুয়ে। এই জন্য আমাদের মনে হচ্ছে যে নতুন কিছু বুঝি, কিন্তু একটা নতুন কিন্তু কিছু নয়। কারণ বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই, যবে ইন্ডিয়ান আর্মি উইথড্র হলো মার্চে 72 স্যার, তারপর থেকেই কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা কোনোদিনই পেরেনি। গণতন্ত্র প্রথম থেকেই মুখ থুবড়েই পড়েছে এবং কুড়িয়ে কুড়িয়েই চলেছে। বারবার মিলিটারি ইন্টারভেনশন হয়েছে, সিভিল মিলিটারি ইন্টারভেনশন হয়েছে। আর রাজনৈতিক শক্তি যখনই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে, সেটা যে কোনো দলই হোক না কেন, ওরা বিশেষ আওয়ামী লীগকে শুধু বলবো না, তারা কেউই কিন্তু গণতান্ত্রিক চর্চার প্রতি কিন্তু কোনো ধরনের কোনো সাধনা বা এক ধরনের যে ডেডিকেটেড ওয়েতে যে গণতন্ত্রকে চর্চা করবে, শ্রদ্ধা যাকে বলি, গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, সেটা কিন্তু দেখাতে পারেও নি, আমরা দেখি। আচ্ছা, এই জিনিসের পর আমার একটা খুব মানে ছোট্ট করে আমাকে জানতে ইচ্ছে করছে যে শেখ হাসিনার পর ভারতের অবস্থান এবং গণতান্ত্রিক যেসব বিষয়গুলো সেটা ভারত কি দিতে সক্ষম হয়েছে? আপনার কি মতামত? ভারত তো জন্মই দিয়েছে, তারপরে ধারাবাহিকভাবে সুখে দুঃখে বাংলাদেশের পাশে থেকেছে। এবং শেখ হাসিনা পতনের পরে যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়, এবং এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, আমি তো একজন ভারতীয়, আমি তো বাংলাদেশি মেয়ে, এবং সেখানে আমরা যারা ভারতীয় আছি, আমাদের তো বিশেষ দলীয় মানে প্রেফারেন্স কপমা ওই দেশের ক্ষেত্রে থাকবে না। আমার দেশে আমি নাগরিক, আমার নিশ্চয়ই থাকবে। ওই দেশের ক্ষেত্রে হাসিনা, খালেদা, তারেক রহমান, আমাদের কাছে সবাই সমান হওয়াটা উচিত। কিন্তু আমাদের তরফ থেকেও আমরা হতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু সব পক্ষ সমানভাবে গ্রহণ করে, ঠিক আছে? কারণ ওখানে ভারত বিরোধী রাজনীতিটা হচ্ছে মানে বৃহত্তরভাবে রাজনীতির মূল উপজীব্যই হচ্ছে ভারত বিরোধিতা। কেন এটা? এর কারণটা ঐতিহাসিক এই কারণে, বাংলাদেশ তো পাকিস্তানেরই অংশ ছিল, আর পাকিস্তান সৃষ্টি হয়েছিল কিসের দ্বারা? দেশভাগের ফলাফলই তো পাকিস্তান সৃষ্টি। হিন্দু মুসলমান বিভাজনের কারণেই তো পাকিস্তানের সৃষ্টি। একদম। পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে, কিন্তু দেশটা মানুষ তো পাল্টে যায়, একদম। মানুষের চেতনা পাল্টে যায়। আর ভারতেও পাশে আছে, 3 দিকে আছে, বরঞ্চ ভারত বিরোধিতা বেড়েছে। তার কারণ হচ্ছে, যখন 371 যে মানে ইউনাইটেড পাকিস্তান, সেই পাকিস্তান তো এক অর্থে অনেক বেশি শক্তিশালী, জনসংখ্যা, সম্পদ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই যে ক্ষুদ্র বাংলাদেশ, যার জন্য ভারতের প্রত্যক্ষ সামরিক সহযোগিতাও না, স্বাধীন করে দিয়েছে এক কথায়। কাকে সহযোগিতা করবে? ভারত ডিরেক্টলি ইন্টারভেন করেছে, পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে, ব্যাস, অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। তো এই কারণে কি হয়েছে, বাংলাদেশের মানুষ তারা কিন্তু দেখুন, পাকিস্তান তো এখানে পরিষ্কার করে বলে নি, পাকিস্তান তো শুধু কি দেশ কিন্তু নয়, এটা একটা রাজনৈতিক চেতনা। যেই রাজনৈতিক চেতনা ভিত্তিভূমি হচ্ছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। দেশের নাম বদলেছে, কিন্তু তাই বলে তত্ত্ব তো বদলায় না। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, তাই বলে কি মার্কসিজম বাতিল হয়ে গেছে? মার্ক্সবাদ লেনিনবাদ কি পুরোটা বাতিল হয়ে গেছে? কেউ কেউ তো ধরে রেখেছে। এটাও তেমনি, পাকিস্তানে আর্মি সারেন্ডার করেছিল, তার মানে পাকিস্তানি চেতনা তো সারেন্ডার করে, চেতনাটা তো সত্যভাবে তো রয়ে গেছে। মানে ভেতরে ভেতরে যে আগুন জ্বলার মতো যে বিষয়, শ্বাসের আগুন বলে না, ওইটা তো আছেই। সেই জায়গা থেকে এখনকার আচ্ছা, এটা কি কোথাও না কোথাও আপনার মনে হয় না দাদা যে একটা শিক্ষাগত মার্জিনের ক্ষেত্রে অনেকটা নিচের জায়গায় চলে যাচ্ছে বলে শিক্ষাগত পরিকাঠামো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেই জায়গা থেকেও কিন্তু এই মেন্টালিটি আসতে পারে মবের? না, তার কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বেড়েছে, প্রাইভেট স্কুলের সংখ্যা বেড়েছে, মাদ্রাসা শিক্ষা বেড়েছে, বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা বেড়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা
ভালোভাবে পেরেছে, ভালোভাবে বেড়েছে। এবং আপনার প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ভারতের আগে কিন্তু বাংলাদেশের আগে কিন্তু অনুমোদন দেওয়া হয় প্রাইভেট সেক্টরে প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে ঢাকায় অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সেটা যেটা শোনা যাচ্ছে যে এখনো কিন্তু টিভি বলুন, মিডিয়া হুম। সেক্ষেত্রে কিন্তু স্বেচ্ছায় যেটা গণতন্ত্রের অধিকারের মধ্যে পড়ে সেই জায়গায় কিন্তু তারা কাজ করতে পারছেন না এখনো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? বাংলাদেশে কোনোদিন পারেনি। কোনোদিনই না। হাসিনা আমি বেশি পুরনো আমলে যাওয়ার দরকার নেই। আর এখন পারছে না বলে মানে পুরনো আমলে পারেনি বলে এখন পারবে না সেটাও আমি বলছি। আমি কিন্তু তাও কোনো পক্ষতে ক্লারিফাই করছি না। আমি ক্লারিফিকেশন, জাস্টিফিকেশন এর জায়গাতে আমি নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সেই ধারাবাহিকতাটা তৈরি হয়নি। দেশটা জন্ম হয়েছিল একটা সিভিল ওয়ারের মাধ্যমে। পরে তো আমরা ইন্টারভেন করে একটা ইন্টারন্যাশনাল ওয়ার হয়। শুরুটা তো ওদের দুপক্ষের মধ্যে ক্ষমতার লড়াই। সেই সিভিল ওয়ার কমিশনটা কিন্তু বাংলাদেশে ঘোষিত অঘোষিতভাবে ওরা আজও আছে। এই জন্য ওদের দেশে একটা বলা হয় একটা কথা, কতগুলো টার্মস ইউজ করা হয় পলিটিক্যাল ভোকাবুলারি, খুব পপুলার পলিটিক্যাল ভোকাবুলারিতে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, টু প্রো লিবারেশন ফোর্সেস, অ্যান্টি লিবারেশন ফোর্সেস। তা নাকি একটা আমাদের দেশে শুনেছেন যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। পাকিস্তানেও শোনে না যে পাকিস্তান সৃষ্টির পক্ষে, পাকিস্তান সৃষ্টির বিপক্ষে। কিন্তু আমি বাংলাদেশে এটা শুনবেন, দেশটার জন্ম সেটা গৃহযুদ্ধের মাধ্যমে। এবং সবাই যে বাংলাদেশে স্বাধীনতার চেয়ে স্বাধীন তো ছিলই, ওরা পাকিস্তান তো স্বাধীনই ছিল, ওরা সেপারেট হয়েছে বেসিক্যালি। এই সেপারেশনটা যে ডিরেক্ট ইন্ডিয়ার ইন্টারভেনশনে যেটা হয়েছিল, না হলে হতেও পারতো না। আমরা একটা কম্পালশনে ইন্টারভেন করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এর কারণে একটা বিপুল অংশের মানুষ, বিশেষ করে বাঙালি মুসলিম জনগণের একটা বিপুল অংশ কিন্তু মন থেকে মেনে নেয় পাকিস্তানের এই পরাজয় বা এই যে তিন দিকে ভারত আছে, যখন এই ম্যাপটা দেখে না, ইনসিকিউরিটি ক্রিয়েট করে। আচ্ছা, সেই ইনসিকিউরিটির ক্ষেত্রেই আমরা এই এখন যে সাম্প্রদায়িক দাঙ্গাটা দেখছি, সেটা কি কোথাও না কোথাও সেই জায়গা থেকেই মানে আগুনে ঘি দেওয়ার মতো বিষয়টা হচ্ছে? প্রথম কথা আপনাকে বলি, দেশভাগ পরবর্তী সময়ে পাকিস্তান এবং অধুনা বাংলাদেশে কোনোদিনও কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো একটিমাত্র নজির নেই। যা হয়েছে একতরফা সাম্প্রদায়িক নির্যাতন, সংখ্যাগুরু সম্প্রদায়, সংখ্যালঘু আছে যারা, সম্প্রদায় যারা আছেন, সদস্য যারা আছেন, তাদের উপর অত্যাচার হয়েছে। সমাজ করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কখনো করেছে, কখনো আপনার কথায় হয় যে পপুলার মিডিয়া টার্ম যে এখন মপ করেছে। কিন্তু কোথাও মানে দাঙ্গা যাকে বলি, পাল্টাপাল্টি, মারামারি, দুপক্ষ গোষ্ঠী সংঘর্ষ, সেটা আমাদের দেশে হয়, কিন্তু ওখানে সেইটা হওয়ার কোনো নজির নেই। আপনি যেহেতু আ প্রফেসরি লাইন আছেন বা কাজ করছেন, আপনার কি মনে হয় এই যে এত অশান্তি, এই অশান্তির সূত্রপাতটা কেন? এখনকার যে জেনারেশনের সাথে কি আগেকার দিনের জেনারেশনের মতের কোনো মিল আছে বা অমিল আছে? সেক্ষেত্রে কি এখন এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার কোনো কারণ আছে? মূল কথা হচ্ছে যে বিগত 15 বছর ধরে যেভাবে আওয়ামী লীগ দেশটাকে চালিয়েছে, কোনো নির্বাচন ঠিক করে হয়নি। এবং ওদের দেশের মূল সমস্যাটা যেটা ছিল যে নির্বাচনটা পরিচালনা করবে কে, বা নির্বাচনকালীন সময়ে দেশটা কিভাবে পরিচালিত হবে, তার জন্য একটা অল পার্টি কনসেনসাস ডেভেলপ করেছিল। সেটা হচ্ছে যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হবে। তারা 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করে 90 দিনের মধ্যে করে নিউ ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা বা পাওয়ার হ্যান্ড ওভার করে চলে যায়। এবং সেখানে জুডিশিয়ারিতে আনা হবে, যে হবে চিফ বা হেড অফ দ্য নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট। এই পুরো ব্যবস্থাটাই হাসিনা এসে তুলে দেয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুলে দেয়। আমি যদি খুব ভুল না করি, 15 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 15তম। তো এটা একটু ভুল হতে পারে আমার, খুব মানে কাছাকাছি হবে, 15 কাছাকাছি হবে। এটা আমার মাধ্যমে তুলে দেয়। তখনও তো পার্লামেন্টে তো 11 সালে হয়, 11-12 সালে হয়। এই 11-12 সালে তখন তো বিএনপি তো ছিল পার্লামেন্ট, তারা তো অপোজ করেছিল। তাহলে এত বড় একটা সিদ্ধান্ত উইদাউট মেন অপোজিশন পার্টিকে মানে মতামত অগ্রাহ্য করে একে কি করেছে কি। তো এটা কি আপনার এবং এখানে আরেকটি কথা, তখন জুডিশিয়ারি বলেছিল যে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সুপ্রিম কোর্টে এটা বলেছিল যে ঠিক আছে, আমরা তুলে দিচ্ছি, ঘোষণা করছি, মানে অসাংবিধানিক ঘোষণা করছি নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনটাই কনস্টিটিউশনে, কিন্তু
যেহেতু এটা প্র্যাকটিসড হয়ে এসেছে এবং যেহেতু এর আন্ডারে তুলনামূলকভাবে একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে বাংলাদেশে, তাই আরও আগামীতে আরও দুটি ইলেকশন যেন এর আন্ডারে হয়। এটা অবজারভেশন ছিল, এটা ইমপ্লিমেন্টেবল পার্ট অফ দ্য ভার্ডিক্ট নয়, মানে কোথাও না কোথাও কি আপনি যেটা বলছেন যে এটা সেটাকে অকার্যকর। বিরোধীরাই এই জিনিসটার সৃষ্টিকর্তা বা সৃষ্টি করেছে অনেক ক্ষেত্রে। ওই এই যে এত এত ঝামেলা, এত অশান্তি এই জায়গাটা বিরোধী দল বিরোধী দলগুলোকে তো ফাংশনই করতে দেয়নি, জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা পায়, তারপরে আপনার বিএনপির উপর অত্যাচার করা হয়। প্রায় 60 লক্ষ বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে মামলা ছিল, তারা দেশে কেউ কারো বাড়িতে থাকতে পারতো না, এলাকা ছাড়া ছিল। এটা আমরা শুনি 70-72 যেটা ছিল পশ্চিম বাংলায়, তার থেকেও মানে একটা ভয়াবহ সিচুয়েশন ছিল, সেগুলো তো হয়েছে। তারপরে আপনার আবার বিরোধীরাও করেছে, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এইসব ঘটনা ঘটেছে। কেউ কোনো গণতান্ত্রিক চেতনা কেউ দেখায়। মানে কোথাও না কোথাও সবার কাছে একটা করে না হলেও দুটো করে নিজের নীতির থেকে বেরিয়ে নিজের দেশের জন্য কিছু করার হিসেবে জাতীয় ঠিক আছে? স্বার্থে সেটা জাতীয় কেউ স্বার্থে কেউ দেখে কিছু করেনি। দলাঞ্জ লোক সব এরা একদম। এবং দলগুলো হচ্ছে বিশেষ করে মূল যে দুটি দল আছে, একটি হচ্ছে আওয়ামী লীগ ছিল আর কি, আওয়ামী লীগ আর বিএনপি, এগুলো বেসিক্যালি ফ্যামিলি বেসড কাল্ট, এগুলো 1 নম্বর। আর জামাত হচ্ছে একটা কট্টর দক্ষিণপন্থী ইসলামী রাজনৈতিক দল। এর সাথে মানে তাহলে আপনি ডেমোক্রেটিক চর্চাটা আপনি পাবেন কোথায়? এখানে কোনো গণতন্ত্রের কোনো মানে গণতন্ত্র মানে কি, যে কিছু কিছু ব্যাপারে অমত থাকলেও, বেশ কিছু ব্যাপারে অমত থাকলেও কিছু ব্যাপারে হয় আমরা মানে কনসেনসাসে এসে দেশটাকে পরিচালিত করব, এটাই তো, এটা ডেভেলপই করেনি বাংলাদেশ। আচ্ছা, তাও এই জামাত প্রসঙ্গে আমি একটা জিনিস জানতে চাইবো, যেটা আমাদের সিকিউরিটি। শিলিগুড়িতে করিডোরের যে সিকিউরিটির ব্যাপারটা আছে, সেই সিকিউরিটির জন্যে ভারত সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা কতটা কার্যকর হয়েছে বলে আপনার মনে হচ্ছে? পদক্ষেপ তো গ্রহণ করছে, আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত করছি, আমাদের বর্ডার তাও তো অনুপ্রবেশকারী যা এইসব তো এই জিনিসগুলো তো কমপ্লিট ফেন্সিং না হলে আপনি তো বন্ধ করতে পারবেন না। আর জিওগ্রাফিটা এমন, পশ্চিম পাকিস্তানের সাথে জিওগ্রাফিটা কিন্তু অন্য, ওখানে আবার ডেজার্ট আছে, ওখানে রান অফ খাচ আছে, মাসি ডেজার্ট আছে, থর ডেজার্ট রাজস্থানে, পাঞ্জাবে প্লেন্স, কিন্তু পাঞ্জাবে পুরোটা আপনার ফেন্সড হয়ে গেছে। আবার আবার জম্মু করে কাশ্মীরে যাবেন আপনি, ওখানে মাউন্টেনিয়াস রিজিয়ন, সেখানে কিছু কিছু সন্ত্রাসী ঢুকে পড়ে, কিন্তু দলে দলে মানুষ ঢুকতে পারবে না, কারণ টেরেন, জিওগ্রাফিক টেরেনটাই খুব তোমার ডিফিকাল্ট টেরেন বলে মানুষ সহজে যাতায়াত করতে পারে না। ডেজার্ট, মাসি টেরেন, তারপর আপনার মাউন্টেন্স, এখানে যেন ঘানজম খোলা, চলে আসাটা খুব সহজ, খুব সহজ। আরেকটা কি, পশ্চিম পাকিস্তানে বেশিরভাগ অংশটাই তো পাঞ্জাব, পাঞ্জাবে আপনার ঐতিহাসিকভাবেই দেশভাগের সাথে সাথে পপুলেশনটা এক্সচেঞ্জ হয়ে যায়। বাংলায় পপুলেশন এক্সচেঞ্জ হয়নি, সবারই আত্মীয় স্বজন এপারে ওপারে আছে, একদম সহজে ঢুকে যেতে পারে। আপনার চেহারাও একরকম, কথা বলার ধরনও একরকম। মুর্শিদাবাদের সাথে রাজশাহীর লোকের তফাৎটা কি, বনগাঁর সাথে যশোরের তফাৎটা কি, বনগাঁ তো যশোরেরই অংশ ছিল। সাতক্ষীরার লোকের সাথে সন্দেশখালীর তফাৎটা কি, কোনো তফাৎ নেই। বালুরঘাটের সাথে জয়পুরহাটের তফাৎ কি, কিন্তু কোনো এই তফাৎ নেই। পরিবারতন্ত্র বলুন বা এই আত্মীয়তা বলুন, সেটা তো আমাদের দেশের বা সরকারের চোখে একটা তো অন্য তকমা পেয়ে যায় না? অন্য তকমা যেটা পেয়ে যায়, এর ফলে যেটা হয়, সহজেই লোক এসে মিশে যেতে পারে, সহজেই লোক এসে জনারণ্যে, ভারতের এই মহাভারতের এই জনারণ্যে মিশে যেতে পারে। এরপরে ডিটেক্ট করা খুব মুশকিল। এই পাকিস্তান থেকে আপনার পাকিস্তান টেরর পাঠায়, বাংলাদেশ ডেমোগ্রাফিক ইনভেশন হচ্ছে, বাংলাদেশের অন্য কোনোভাবে ইনভেস্ট করার ক্ষমতা নেই। আর বাংলাদেশ তো একা নয়, একদমই। বাংলাদেশ হয়তো দুর্বল সামরিক দিক থেকে বা রাজনৈতিক রাষ্ট্র হিসেবে দুর্বল, কিন্তু তার পেছনে তো অনেক পৃষ্ঠপোষক আছে। ভারত বিরোধী শক্তিগুলো তো তাকে তো পৃষ্ঠপোষকতা করবে, যাতে ভারতকে যদি ডিস্টার্ব করা যায়, বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত। একদমই। হ্যাঁ। সেক্ষেত্রে আরেকটা যে বিষয়টা আসছে, আমরা দেখেছি যে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উপরে একটা নিয়ন্ত্রণ বলুন বা একটা নিজের কর্তৃত্ব বলুন রাখতে চায়, ছাপ ফেলতে চায়। সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজিক্যাল গ্রাউন্ড হিসেবেই এখন বাংলাদেশ কাজ করছে? একদমই জিওপলিটিক্স এর একটা খেলার মাঠ হচ্ছে, নতুন একটা খেলার মাঠ হচ্ছে আপনার এই বাংলাদেশ। ও জন্মটাও তার মধ্যে হয়েছিল, কারণ ইন্দো সোভিয়েত অ্যাক্সিস বাংলাদেশকে জন্ম দিতে সাহায্য করে। আর এই বিরোধিতা করে হচ্ছে আহ পাকিস্তান, তো প্রথম করবেই কারণ তার অংশ ছিল।
আমেরিকায় বিরোধিতা করেছিল, চীন করেছিল, এন্টায়ার ইসলামিক ওয়ার্ল্ড করেছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করেছিল। তো সেক্ষেত্রে সেটা আজও চলমান। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, রূপগুলো পাল্টে গেছে। আমরা যেটা এই ক্ষেত্রে আমি একটা জিনিস জিতবো, যেটা আমাদের ভারত সরকারের তরফ থেকে যে কেন্দ্রীয় যিনি আছেন শাসক দল আমি বলতে পারি, তাদের দিক থেকে একটা ব্রাদারহুড নীতি যেটা আমি বলি, সেইটা কতটা বাংলাদেশি মব বা বাংলাদেশি যারা আছেন মানুষজন, তারা সেটাকে কতভাবে গ্রহণ করেছে? ভারত সরকার তো প্রথম থেকেই চেয়েছে, প্রথম থেকে ইন্দিরা গান্ধীর সময় থেকে অদ্যাবধি যে কিন্তু বন্ধুত্ব প্রীতিটা থাকুক। বন্ধুত্বপ্রীতি চেয়েছে এবং নিজের প্রতি স্বীকার করেও তো করেছে, নইলে আমাদের 5,000 থেকে 7,000 সেনা তো হত্যা হয়েছিল, তারা প্রাণ দিয়েছিল। কই শেখ হাসিনার আমলে তো আমরা তো দেখিনি, মুজিবের আমলেও দেখিনি, শেখ হাসিনার আমলেও দেখিনি যে তাদের জন্য, তাদের নামে একটা রাস্তা করতে। আর কারোর জন্য দরকার নেই। ইন্দিরা গান্ধীর নামে তো একটা রাস্তা হবে, একটা স্টেডিয়াম হবে বা একটা স্মৃতিসৌধ হবে। ওই আর শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগতভাবেও কিন্তু উপকারী আপনার এই ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধী, এখানে তো ইন্দিরা গান্ধী তো কংগ্রেস নন, এখানে তো দেশের প্রধানমন্ত্রী একদমই। আর বাংলাদেশের জন্মদাত্রী। উনি উনি না যদি সারা পৃথিবীতে যদি না ঘুরতেন, তাহলে মুজিব কি বের হয়ে আসতে পারতো পাকিস্তানের জেল থেকে? আর মুজিব সপরিবারে মুজিব হত্যার পরে আশ্রয়টা কে দিয়েছিল? শেখ হাসিনা তার বোনকে। ভারত সরকার তখন কে ছিল? ভারত সরকার, কংগ্রেস ছিল, কংগ্রেস মানে ইন্দিরা গান্ধী ছিল। তারও তো একটা নির্মম মৃত্যু হয় 84 সালে। সেই নির্মম মৃত্যুর পরে শেখ হাসিনা যখন ক্ষমতায় গেলেন, শেখ হাসিনা 96 আর 2009 সব মিলিয়ে প্রায় 20 বছর। 20 বছরে কি উনি তো ওনার পুরো পুরো একদম পরিবারের নামে স্কুল, কলেজ সবকিছুই। থেকে শুরু করে মানে সবকিছুই করেছে। ওই ইন্দিরা গান্ধীর নামে তো একটা করেনি, ভারতের সামরিক বাহিনীর কোনো অফিসারের নামে তো করেনি। তো সেক্ষেত্রে দাদা যদি আমরা এরম ভাবেই বলি যে এই যে বন্ধুত্ব প্রীতি বলুন বা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ যেটা আছে সেটা বলুন, সবকিছুর পরেও কিন্তু কোথাও না কোথাও একটা ওই যে ভারত বিরোধী মানসিকতা থেকেই যাচ্ছে, বা ভারতের থেকে আমরা এই সাহায্য নেব না এই বলার বা করার স্পর্ধাটা কি করে পাচ্ছ না? এটা হচ্ছে অকালপক্কতা থেকে আসে। এটা হচ্ছে ছোট ছোট দেশ, ডাইভার্সিটিতে তো বড় হয়নি। এথনিক ডাইভার্সিটি, রিলিজিয়াস ডাইভার্সিটি যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। কারণ হিন্দু সংখ্যা কমে গেছে, বুদ্ধিস্টদেরকে একদম কর্নার করে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে ওদের আর ডেমোগ্রাফিক মেজরিটিটা নেই। আচ্ছা, অবাঙালি মুসলিম যারা ছিল তাদেরকে ওরা বের করে দিয়েছে। এর ফলে যেটা হয়েছে বাংলাদেশে, মানে ডাইভার্সিটি, বৈচিত্র্য, জনগণের সমাজের যে বৈচিত্র্য সেটা নেই। জগৎটা ছোট হয়ে এসেছে। জগৎ আর শিক্ষার প্রতিষ্ঠান বেড়েছে, শিক্ষার মান খুব দুর্বল। এবং আরেকটা যেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা, এই অন্ধ শিক্ষা মানের এই যে মানুষের যদি আমরা স্কুল কলেজ অ্যাভেলেবিলিটি পেয়ে যাই সবই বেড়েছে। বা সবকিছু আছে, সেখানে আমরা ছাত্রছাত্রী পাচ্ছি না কেন? ছাত্রছাত্রী পেয়েছে তো প্রচুর। সেটা কি তা কোথাও হাজার হাজার কোথাও ছাত্রছাত্রী, আন্দোলনকারী হয়ে যাচ্ছে? সেটা তো দেখুন সেটা হয়েছে একটা পরিস্থিতিতে হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীর অভাব নেই বাংলাদেশে। ছাত্রছাত্রী এনরোলমেন্ট লেভেল খুব হাই, আবার ড্রপ আউট লেভেলও হাই আছে। কিন্তু কি শিক্ষা দেওয়া হচ্ছে, তার মানটা কি? কি শেখাচ্ছে? যা শেখাবে তাদের মানটা কি? সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয় পলিটিক্যাল পার্টি দেখে হয়, দুই আমলই, কি বিএনপির আমল, কি আওয়ামী লীগের আমল। আর বিএনপি অতটা সংগঠিত নয়, আওয়ামী লীগ যতখানি সংগঠিত দল। কারণ বারবার ঘা খেয়েছে, তো ঘা খেয়ে খেয়ে শক্ত হয়ে গেছে। আর শক্ত হওয়াতে কালচারটা প্রচন্ড স্ট্রং ওদের, স্ট্রং হয়ে গেছে, প্রচন্ড স্ট্রং। ওখানে মুজিব হচ্ছে একটা মানে, ভগবান তুল্য হ্যাঁ বলাই যেতে পারে। বলাই যেতে পারে ভগবান তুল্য, দেব তুল্য। এবং সে তার কন্যা, হ্যাঁ, তো এরকম আর কি, মানে জনক রাজা সীতা বা পার্বতী কার কন্যা? হিমালয়, তাই তো বলা হয়। তাহলে ওরকমই ব্যাপারটা ওরকম। মানে ওই হ্যাঁ, একজন বা ব্রহ্মা কন্যা সরস্বতী, এরকম যদি দেখেন, যদি এগুলো তুলনীয় নয়, তুলনা করা উচিত নয়, কিন্তু খুবই ভুল তুলনা করলাম। এগুলো যায়ও না, এই ভ্যালুজের ভারতীয় মূল্যবোধের সাথে যায় না ও। কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল শিক্ষার মান কিছু নেই। আর ক্ষতি যেটা হয়েছে শেখ হাসিনার আমলে, খালেদা জিয়া অ্যাটেন্ড করেছিলেন কিন্তু পারেননি, মেয়ে আত্মা শেষ হয়ে আসে বলে পারেন 2006। শেখ হাসিনা যেটা করলো, জেনারেল এডুকেশন যেটা আমাদের আছে, সেকুলার এডুকেশন যেটা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, তার সাথে মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসা শিক্ষা মানে যেটা সরকারি মানে রিকগনাইজড সেটা নয়, এটা আলিয়া মাদ্রাসা বলে, সেটা কিন্তু নয়। এটা হচ্ছে খারিজি মাদ্রাসা, যেগুলো কোনো অ্যাফিলিয়েশন অ্যাক্রেডিটেশন কিচ্ছু হয় না। পুঁথিগত যেটা জায়গা তাই না না, ওই শিক্ষাটা হচ্ছে যে নিজের মতো করে সিলেবাস বানাবে, নিজের মতো করে করাবে। কোনো গভর্নমেন্টের কোনো রেপুটেশন নেই, কোনো অ্যাফিলিয়েশন নেই, কোনো স্কুটিনিও করতে পারবে না বাবা।
সে একাডেমিক স্ক্রুটিনি রিভিউ কিচ্ছু করতে পারবে না গভর্নমেন্ট। এই শিক্ষা ব্যবস্থাকে সাধারণ যে জেনারেল এডুকেশন আছে তার সাথে সমমান করে দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে, যখন ইউনিভার্সিটির পরীক্ষা অ্যাডমিশন টেস্টে ওরাও অ্যাপিয়ার হচ্ছে, এর ফলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংখ্যা বেড়ে গেছে। তবে তাদের যখন কোনো একটা আনঅ্যাফিলিয়েটেড, আনঅ্যাক্রেডিটেড একটা এডুকেশন সিস্টেম থেকে সেই ছেলে মেয়েগুলো আসছে, তাদের তাদের তারা কিভাবে, তাদের তো কোনো স্ট্যান্ডার্ডই তৈরি বুঝতেই হয় পারছে না বা হুম। মানে পড়াশোনার মানটাও তো সেই জায়গায় পাচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। আরেকটা বাংলাদেশের ক্ষতি করেছে, সেটা হচ্ছে এই যে বাংলা ভাষাকে নিয়ে একটা অংশের এই যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা বাংলা ভাষাটাকে নিয়ে এমন মাতামাতি করেছে, এর ফলে কি হয়েছে যে ইংরেজির মানটা অনেক কমে গেছে। অন্য ভাষাও কিছু শিখতে পারছে না। এই জন্য বিদেশে যেটা আন্তর্জাতিক স্তরে গিয়ে অনেক অসুবিধার ক্ষেত্রে ওরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করে, অথচ ওরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে গেলে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি একদম করতে হবে, সেদিকে ধ্যান দেয়নি। যখন পাকিস্তানের অংশ ছিল তখন তাদের ইংরেজিও শিখতে হয়েছে, উর্দুও শিখতে হয়েছে, বাংলা মাতৃভাষা শিখতে হয়েছে। ৩ টে ভাষা, যেটা আমাদের দেশে আমরা আমাদের এই বেরিয়ে গিয়ে কি হয়েছে ওদের, ওদের ওদের মানে অর্থনৈতিকভাবে ওরা অনেকটা এগিয়েছে। কিন্তু শিক্ষার দিয়ে ওদের অনেকটা ক্ষতি হয়েছে। তো এটা যেটা আমরা দেখেছি বাংলাদেশ মানে ভাষা আন্দোলনের একটা প্রমুখ হুম। জায়গায় দাঁড়িয়েছে। তো সেটা কি এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে যেহেতু ওরা ভাষাটাকে এমনভাবে ওরা স্ট্রংলি পোর্ট্রে করেছে যে না আমাদের ভাষা বাংলা, এর বাইরে আমরা কিছু শুনবোও না, জানবো না, জানার চেষ্টাও করব না। এখন আমরা যদি বাংলাদেশে যাই, আমরা যদি অন্য কোনো ভাষায় কথা বলি, আপনি যদি সেই ভাষাটা জানেন, সেক্ষেত্রেও আপনি কমিউনিকেট করেন না। এই আমি জিনিসটাও আছে। আমি একটা উদাহরণ দিই। একটা আন্তর্জাতিক ফিল্ম চলচ্চিত্র উৎসবে একবার আমাদের শর্মিলা খাতুনকে ওনারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছিলেন। তো স্বাভাবিকভাবে যখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সেখানে মিড ডে প্রেস অনুষ্ঠান ছিল। মিড ডে প্রেস বা হয়তো ইনগুরাল প্রোগ্রামের একটা অনুষ্ঠান। তো সেখানে স্বাভাবিকভাবেই শর্মিলা ঠাকুর তো আর বাংলায়ও বলবেন না, হিন্দিতেও বলবেন না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মোস্ট পপুলার হচ্ছে ইংরেজি। ইংলিশ। তাতেই উনি বলছেন। তখন ওনাকে বলা হচ্ছে যে আপনি বাংলায় বলুন। তখন বললেন শর্মিলাকে, আমি ইউটিউবেই দেখেছিলাম যে কেন, আমি তো এটা ইন্টারন্যাশনাল প্রেসকেও আমি তো মিট করছি। ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে, বিভিন্ন দেশের ফিল্ম মেকার্স, ডিরেক্টরস সবাই এসেছে, ফিল্ম ফ্র্যাটার্নিটি এসেছে। তাহলে আমি কেন ইংরেজিতে বলব না? এখান থেকে বোঝা যায় ওদের তথাকথিত যারা একটু প্রগতিশীল সংস্কৃতি জগতের লোক, তাদের কি মাইন্ডসেট। এরা কিন্তু কট্টর ইসলামিক নয়। কট্টর ইসলামিকরা কিন্তু এত বাংলা বাংলা করে না। কট্টর ইসলামিকরা চায় বাংলা হলো সেটা মুসলমানি বাংলা হবে, প্রচুর আরবি ফার্সি ভাষা, তুর্কি ভাষা ঢোকানো হবে, আর আরবি ভাষা শিখবে। এতে বরঞ্চ একটু লাভও আছে। অ্যারাব ওয়ার্ল্ডের চাকরিটা, কাজগুলো কাজগুলো পাবে। আর সেই জায়গায় গিয়ে কাজ- দেশের ক্ষেত্রেও সুবিধাটা আছে। আর শুধু বাংলা বাংলা করলে ওই নিজের পরিচয় জগৎটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। একদম মানে আমি যদি জানতে চাই দাদা মানে আমরা আমি তো প্র্যাকটিক্যাল কথা বললাম কিন্তু। এই প্র্যাকটিক্যালটাই মানুষ জানতে চায়, হ্যাঁ, শুনতে চায়। আরেকটা বিষয় যেটা মানে বাংলাদেশ প্রসঙ্গে যেটা খুব আলোচিত আর খুব মানে এখনকার যারা প্রজন্ম আছে তারাও এই বিষয়টাকে নিয়ে খুব উত্তেজিত বলতে চাই যে তিস্তা হুম। জল বন্টনটা এখনো কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক জায়গায়, প্রশ্নচিহ্ন জায়গায় রয়ে গেছে। আপনি প্রফেসর হয়ে আপনার কি মনে হচ্ছে যে কোথায় যে এক্সাক্ট সমস্যাটা রয়ে গেছে? যে ওই সমস্যা থেকে আমরা এখনো দুটো দেশ বা দুটো জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। কোন জায়গাগুলোয় সমস্যা রয়ে গেছে তিস্তার ক্ষেত্রে? তিস্তার জলটা তো এখানে তো আমি যখন পশ্চিমবঙ্গবাসীর কথা বলবো, আমারই তো জল নেই। আমার যে উত্তর বাংলাটা আছে, তাকে জল হ্যাঁ, বঞ্চিত হচ্ছে। তাদেরকে বঞ্চিত করে আমরা কি করে বাংলাদেশের অংশে যে উত্তর বাংলাটা পড়েছে, তাদেরকে আমরা দেব। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে তিস্তার প্রশ্নে, এখান তিস্তার প্রশ্নে আমরা নয় জল দিলাম, সাপোজ আমরা তো অনেক আত্মত্যাগ করেছি, এবারও না আত্মত্যাগ করলাম। কিন্তু পরবর্তীকালে এই তিস্তাকে কেন্দ্র করে, উত্তর বাংলাকে কেন্দ্র করে বাংলাদেশের অংশে যে উত্তরবঙ্গটা পড়েছে, সেখানে চীনকে ঢুকিয়ে যে বিভিন্ন রকমের পরিকল্পনা করে, প্রকল্প বাস্তবায়িত করে আমাদেরকে যে বিপদে ফেলা হবে না, তার কোনো তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। একদমই। যতই ছোট হোক বাংলাদেশ, সে তো একটা সভারেন কান্ট্রি। আমরা কতদূর ইনফ্লুয়েন্স করতে পারি, বলতে পারি বরঞ্চ। আর যেহেতু আমরা অনেকটা শক্তিশালী আর সে খুব ক্ষুদ্র, তাকে তো আপনি খুব বেশি জোরাজুরি করা যায় না। কিন্তু একটা বাচ্চা আপনাকে যদি মারে, আপনি কি পাল্টা বেশি মারতে পারেন? না। একটা উঠতি বয়সের ছেলে মারলে আপনি তাকে পাল্টা মারতে পারেন।
একটা অবধ শিশু মারলে আপনাকে চল খেতেই হবে, কিছু করার নেই। কিচ্ছু করার নেই, কারণ পাবলিক সেন্টিমেন্ট ওর দিকেই থাকবে। বিষ দেওয়া শিশুর ক্ষেত্রে এটা হচ্ছে অসুবিধে। সেক্ষেত্রে দাদা মানে ভালোবাসা, প্রেম হুম, এই জায়গাটা কি বাংলাদেশের ক্ষেত্রে অন্য কোনো দেশের সাথে বেশি আছে? ভারতের ছাড়াও? অবশ্যই আছে। বাংলাদেশের মানুষের একটা বিশাল অংশ তো, দেখুন বাংলাদেশ 90% মুসলিম কান্ট্রি। একদম। আর একজন ইসলামের অন্যতম মূল বক্তব্যই বা কনসেপ্ট ধারণাই কিন্তু উম্মাহ, ইসলামিক ব্রাদারহুড, ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক ব্রাদারহুড। তারা তো তাদের ধর্মীয় যে মূল্যবোধ বা শিক্ষা বা চিন্তা এটাকে অতিক্রম করে তো যেতে পারে না, সম্ভব না, যাবেই বা কেন? তো সেই কারণে তারা কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডের যে কনসেপ্ট, ইসলামিক ওয়ার্ল্ডের যে প্রিন্স অ্যান্ড পুশেস গুলো আছে, টান, আকর্ষণ, এটাকে তো মানে কখনোই অস্বীকার করতে পারে না। আর আমরা বড়জোর একটা হিন্দু মেজরিটি সেকুলার কান্ট্রি, আমরা তো ইসলামিক কান্ট্রি নেই। সুতরাং এই কারণেই কিন্তু ভারত বিরোধিতার চোরা কারণটা হচ্ছে, ফল্গুর মতো অন্তঃসলীলা হচ্ছে এইটাই। আচ্ছা। একটা মুসলিম কান্ট্রিকে ভেঙে, একটা পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রিকে ভেঙে এবং পৃথিবীর প্রথম ইসলামিক রিপাবলিককে ভেঙে বাংলাদেশ করা হয়। আচ্ছা, এটা তো আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা যদি একটু আন্তর্জাতিক স্তরে চলে যাই যেসব দেশগুলো পুরোপুরি মুসলিম কান্ট্রি যেগুলো আছে তাদের কিন্তু মাইন্ড সেট আপ বলুন তাদের মবের এই চিন্তা ভাবনা মানে আমরা আমাদের মতো আছি যে যে সম্প্রদায়ের মানুষই হোক বা যে দেশেরই মানুষ হোক তাদের সাথে আমাদের কোনো আমরা আমাদেরটুকুনি আমাদের পরিসর বা আমাদের গণ্ডির মধ্যে নিয়েই আমরা ক্ষান্ত থাকবো যেটাকে আমি সোজা বাংলায় বলতে সেক্ষেত্রে এই পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন বা আমার বিহারের ক্ষেত্রে অনেক সময় এটা দেখেছি যে সাম্প্রদায়িকতার জায়গায় বিহারি যেসব মুসলিম মানুষরা আছেন তাদের একটু অ্যাগ্রেসিভনেসটা, রাগ, বিদ্বেষ এইগুলো বেশি। তো সেইটা কি অনেক ক্ষেত্রে আপনার মনে হয় না আপনি যেহেতু প্রফেসর মানুষ আ পড়াশোনার ব্যাপারটা এখানে একটা অনেক বিষয় প্লে করে? এখানে যেটা প্লে করেছে, আপনি বিহারের কথা বলুন, বৃহৎ তো ভারতের আমি অন্তর্ভুক্ত হয়তো একটা এক্সাম্পল রাজ্য। দিলাম একদম। আচ্ছা, বাংলাদেশের ইউনিকনেসটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একমাত্র মুসলিম কান্ট্রি বা মুসলিম মেজরিটি কান্ট্রি যার কোনো মুসলিম নেইবার নেই। দূরে কোনো মুসলিম নেইবার নেই। মায়ানমার 97% বুদ্ধিস্ট। তারপর থাইল্যান্ড পেরিয়ে আপনাকে মালয় পেনিনসুলাতে যেতে হবে। মালয়েশিয়া পাবেন, তাই তো? আচ্ছা, এদিকে ৩ দিকে হচ্ছে ভারত। তাহলে আর কিছু নেই আর সমস্ত মুসলিম কান্ট্রি কিন্তু একজন করে মুসলিম নেইবার আছে। ঠিক আছে? এইটা। আর অ্যালবানিয়া ইজ লার্জলি একটা এথিস্ট কান্ট্রি। দীর্ঘদিন কমিউনিস্ট শাসনে ছিল। এথিস্ট কান্ট্রি হয়ে গেছে। কিন্তু আমাদের এই এশিয়া আফ্রিকাতে আপনি যদি দেখেন না, এশিয়া আফ্রিকাতে কোনো মুসলিম মেজরিটি কান্ট্রি নেই যার কোনো মুসলিম নেইবার নেই। এটা একটা খুব ইনসিকিউরিটির কারণ ওদের কাছে। সাইকোলজিক্যাল, মনস্তত্ত্বের দিক থেকে। ১ নম্বর। ২ নম্বর ছিল একটা মুসলিম কান্ট্রির মধ্যেই। মুসলিম মেজরিটি কান্ট্রি। ভারত ওখান এই থেকে তো ছিল। ভাগ হয়ে হ্যাঁ। গেছে একদমই। সেই তারপরে জন্যই আবার ভাগ হলো। বিদেশটা হ্যাঁ। বেশি চলে এসছে। বাংলাদেশ তো মানে দুটো ভাগের ফসল। ৪৭ এ একবার, তারপর ৭১ সালে হলো। তার ফসল তো। এই একটা ব্যাপার আছে। অনেকেই মনে করে বাংলাদেশে যে মাথা গরম কইরা ফেলাইলাম কাজটা, কিন্তু কাজটা কি ঠিক হইলো? মুসলিম হইয়া মুসলিমের লগে এরকম দ্বন্দ্ব করলাম। মানে পূর্ববঙ্গের ভাষায় এটা কিন্তু বলে মানুষ। পাকিস্তানের প্রতি কিন্তু ওদের একটা অংশের যথেষ্ট দুর্বলতা আছে। থাকবে না কেন? ইসলামিক ব্রাদারহুডকে তো অস্বীকার করা যায়, তাই না? তো সেই জায়গা হ্যাঁ। থেকে মানে ওই আ নিজের ওই যে মানে অতিথি বা আত্মীয় সেই জন্যে সেই টানটাও কারোর যদি মানে একটা পূর্বপুরুষের একটা অংশ ওই পারে থেকে গিয়ে থাকে বা আমাদের সাথেও যেটা হয়ে থাকে যে এই ভারতের সাথে কিছু পার্সেন্টেজ অফ ফ্যামিলি মেম্বার হুম। এখানে আছেন, কিছু পার্সেন্টেজ ওখানে আছেন। এরকম তো করাচিতেও আছে ওদের আত্মীয়স্বজন। সব জায়গাতেই হ্যাঁ, আছে। সে এই প্রচুর ব্রাদারহুডটা আছে। থাকবেই। করাচিতে প্রায় প্রায় আপনার ৩০ লক্ষের মতো বাঙালি আছে। হুম, হুম। ৩০ লক্ষের মতো বলে। তো এদের সংখ্যা তো কম অংশে তো কম নয়। তো তারা সব বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই তো গেছিল। 71 এর আগেও গেছিল, 71 এর পরে পরেও গেছে। বহু গেছে কাজের সূত্রে। তো তাদের সাথে যোগাযোগ আছে তো। তারা তো বলে যে তাদের কি অসুবিধা? আমরা তো মুসলমান অসুবিধের কি আছে? অসুবিধা তো কিছু নেই। আচ্ছা না এই ক্ষেত্রে যেটা এই এত কিছু আ আন্তর্জাতিক স্তরে বলুন বা একদম নিবিড় জায়গা থেকেও এত অশান্তির কারণ বলুন, সেখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের আমি বলছি, একটা এক্সপোর্ট ইম্পোর্ট এর জায়গা কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। স্পেশালি আমি মাছের ক্ষেত্রে যদি বলি। হুম। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভারত সরকারের তথা বাংলাদেশ গভর্নমেন্টের কি
কাজ করলে বা কি পদক্ষেপ নিলে এই জায়গাটা অ্যাটলিস্ট সাধারণ মানুষের জায়গা থেকে দুটো দেশই সমানভাবে অধিকার বলো বা যে বিষয়ই হোক মানে একটা স্বচ্ছতা মেনটেন করে একটা ফ্রেন্ডশিপ রিলেশন মেনটেন করা সম্ভব হতে পারে? সম্ভব হতে পারে। ভারত বিরোধিতা কমাতে হবে, অপমানজনক কথাগুলো বন্ধ করতে হবে, উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। ছেলে মানুষই যেগুলো 4 দিনে কলকাতা দখল করে নেব, এগুলো যদিও কথাটা ছেলে মানুষই হলো, এর মধ্যে রাজনৈতিক কন্টেন্ট আছে। কারণ কেন শুধুমাত্র ভারত সরকার কিছু কথার ভিত্তিতে তো নিশ্চয়ই এগুলোকে ভারত সরকার পদক্ষেপ নেবে না। ভারত সরকার যদি কথাগুলোর ভিত্তিতে যদি করতো, তাহলে তো সব সম্পর্কই বন্ধ হয়ে যেত। একদম। বিদ্যুৎটাও বন্ধ করে দেওয়া যেত, ফারাক্কা গেটগুলো সব বন্ধ করে দেওয়া যেত। 54টার মতো তো কমন রিভার আছে, সেগুলো সব বন্ধ তার তার জলপ্রবাহ বন্ধ বন্ধ করা করে। যেত। এই যে বিপদের সময় এই যে এনার্জি ক্রাইসিসের সময় ডিজেল তো দিত না। শুনুন, একজন অপরিপক্ক মানুষ যা করবে, ইম্যাচুরিটি দেখাবে, তার সাথে পাল্লা দিয়ে যে স্বয়ং জন্মদাত্রী, সে তো সেটা করতে পারে না। আমি আমার মার তো অনেক রাগ অভিমান অনেক কিছুই দেখাই, মাও রাগ দেখায়, কিন্তু সেটা কি আমার লেভেলে এসে দেখায় না। ভারত তো মায়ের মায়ের ভারত মাতাই তো, সবই তো ভারতেরই অংশ ছিল, পাকিস্তানও ভারতের অংশ ছিল। এতবার তো সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে। যেদিনকে ধৈর্যের বাঁধ ভেঙে গেল পেহেলগামে এসে, যখন নাকি বেছে বেছে ধর্ম বেছে প্যান্ট খুলিয়ে যখন চেক করে চেক করা হতো, দেখে যখন সিঁদুর দেখে যখন হত্যা খুন করা হলো, তখনই সিন্ধু জল চুক্তিকে মানে তাও বাতিল করেনি, কিন্তু স্থগিত আছে। স্থগিত আছে। একদম। কারণ কি, এরা সব আমাদেরই অংশ। তা আমার অংশের প্রতি আমি কতটা মানে মানে পাল্টা পদক্ষেপ নিতে পারি? আমি তো বেশি নিতে পারি না। আর সর্বংসহা তো আমাদের দেশ। আমরা তো ধৈর্য দেখাচ্ছি, ধৈর্য দেখাতেই হবে। কোথাও এই ধৈর্যের মাসুল দিতে হতো যদি তখন মাসুল তো হচ্ছেই, মাসুল তো হয়, কিন্তু যে সয় সেই রয়। এই ভারতবর্ষ থেকে যাবে, তারাও আবার কালক্রমে এরা সব আমি তো কোনো ভবিষ্যৎ দ্রষ্টাও নয়, না না কিছু নেই, এটা আমার মনে হয় একদম। মনের কথা। এরা আবার সব পুনর্মূষিক ভব হবে, এরা আবার ফিরে আসবে। কারণ এগুলো কোনো অস্তিত্বই নয়। পাকিস্তান, বাংলাদেশ, বিশেষ করে পুরো পাকিস্তানের কথা আমি বলবো না। সিন্ধু ওই পাটটা আমাদের নয়, বালুচিস্তান, পাঠান ওগুলো আমাদের এলাকা নয়। কিন্তু সিন্ধুর এই পাটটা তো আমাদের, পাঞ্জাব ও সিন্ধু আমার জাতীয় সঙ্গীতেই তো আছে এই দুটো একদম। শব্দ। তাহলে এগুলো আর আমরা তো ছেড়ে দিতে পারবো না না আর ছাড়বোই বা কেন? আমরা মানুষ বুঝবে একদিন, অভিমান করে রাগ করে চলে গেছে তো, ঠিক ফিরে আসবে। নারীর টান থাকলে ঠিক ফিরে আসবে। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে ওরাও আর্থসামাজিক ফিরে আসবে। অবস্থাটা ঠিক কি? আর্থসামাজিক অবস্থা, দেখুন শেখ হাসিনার আমলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়েছিল, এটা অনস্বীকার্য। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে হয়েছে, ওনার আমলে যথেষ্ট হচ্ছে। এখন নানান কারণে, বৈশ্বিক নানান কারণে, তারপর ওদের ম্যান পাওয়ার এক্সপোর্টটা খুব হ্যাম্পার্ড হয়েছে, তারপরে ল অ্যান্ড অর্ডারের একটা ব্রেকডাউন হয়েছে। এই সমস্ত একটা টালমাটাল তো গেছে, এতদিনের একটা শক্ত বট গাছকে উপড়ে ফেলা ফেলা হয়েছে। হয়েছে। তারপরে যা এসছে তারা তো রাজনৈতিক, ইউনূসের সরকার তো রাজনৈতিক সরকার ছিল না। মানে সরকার সবসময় বাই নেচার বাই ডিফল্ট রাজনৈতিক হয়, মানে তারা তো কেউ পলিটিক্যাল লোক ছিল না। নীতিগত আদর্শ থেকে তারা তো পার্টি পলিটিক্স করার লোক নয়, বেসিক্যালি সব কর্পোরেট আর এনজিও থেকে এসেছে। তারা কতটা চালাতে পারে এরকম একটা পার্টিজান সোসাইটি? আপনি কোনো লোককে পাবেন না যারা পার্টি করে না বা মানে অন্ধভাবে কোনো দলের সমর্থক নয়। কেউ মুজিব সেনা তো কেউ জিয়ার সেনা, নয়তো কেউ ইসলামের সেনা, মানে কেউ বাংলাদেশের সেনা কেউ না। তো এটা কি কোথাও না কোথাও মানে ওনাদের ক্ষেত্রেও যে আমাকে একটা পার্টি বা একটা দলীয় জায়গা স্তরে নিজেকে রাখতেই হবে, তবে আমি সেইভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা সেইভাবে মেন্টালি আমাকে রেডি থাকতে হবে। এইটা কি কারণ? এটার কারণটা কি? গৃহযুদ্ধের মাধ্যমে যে দেশগুলোর জন্ম হয় না, তাদের মধ্যে এই বিভাজন রেখাটা থেকেই যায়, এই সোশিও পলিটিক্যাল ক্লিভাজটা থেকেই যায়। এবার সেটাকে লাভ করারও তো কোনো ব্যবস্থা এফেক্টিভলি কেউ গ্রহণ করেনি। যদি এফেক্টিভ করা যেত, হুম। কি পদক্ষেপ নেওয়া গেলে ভালো হতো আপনার মনে হয়? সেটা তো নিতে হবে, ইন্টারনালি নিতে হবে, সেটা তো আমরা নিতে পারবো না, কারণ আমরা তো সীমান্তেরই পারি, আমাদের কাছে তো দেশটা বিদেশ। আর আমরা যদি নিই, সেটা হবে যে মেডলিং অ্যান্ড ইন্টারফারেন্স উইদিন দেয়ার কান্ট্রি, সেটা তো সম্ভব না। নিতে হবে তাদের, সেরকম দূরদর্শী শাসক ওদের দেশে খুব একটা আসে। আপনি আগামী ৫ বছরে বাংলাদেশকে কোথায় দেখতে পাচ্ছেন বলে মনে হয়? আগামী ৫ বছরে এটা খুব বলা মুশকিল। তার কারণ হচ্ছে এগুলো তো খুব ইনস্টেবল সোসাইটি।
ইনস্টেবল, ইম্যাচিওর বলতেছি, ইনস্টেবল সোসাইটি। আর এদের কোনো সিভিলাইজেশনাল লিনিয়েজ নেই। আছে, অস্বীকার করে। অস্বীকার করেছে বলেই তো টু নেশন থিওরির কথা বলেছে। তারপর আবার আবার বলছে না যে এখন আর আমরা টু নেশনকে মানি না, 71 বললাম আমরা বাংলাদেশ, আমরা আগে বাঙালি। তারপর বাঙালি না বাংলাদেশী। এবার আবার বলছে স্বাধীন 24-এ আবার স্বাধীন হলো। কতবার যে স্বাধীন হয়, কতবার যে পরাধীন হয় ঠিক নেই। সুতরাং যা দিনরাত বদলের মতো, জামা কাপড় বদলের মতো যাদের আইডেন্টিটি বদলায়, মানে কালেকটিভ আইডেন্টিটি, কালেক্টিভ দেশের আইডেন্টিটি বদলায়, তাদের তাদের সম্বন্ধে আগামী 5 মিনিট পরে কি হবে বলা খুব মুশকিল। বিশ্বাস করুন। পাকিস্তান সম্বন্ধে অতটা কিন্তু তারা কিন্তু মানে আনরিলায়েবল। কারণ ঠিক আছে, আমরা ইসলামের পক্ষে আছি, ভাষার থেকেও বড় কথা ধর্মের বদনাম, তাই আমরা পাকিস্তান সৃষ্টি করেছি ভারত ভেঙে। খুব ক্লিয়ার অ্যান্ড ক্লারিফাইড। এখানে তো একবার ভাষা, একবার ধর্ম, না পুরো ভাষা না পুরো ধর্ম না, বাংলাদেশি মানে বাঙালি মুসলিম, না মুসলমান বাঙালি, নাকি মানে আমরা ওরা কি নিজেদের মধ্যে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে? প্রচন্ড প্রচন্ড ক্রাইসিসে ভুগে ভুগে চলেছে। এটা হচ্ছে যে দীর্ঘ মানে অ্যাকিউট ইলনেস এটা একটা। তো আগামী দিনে কি পতন অনিবার্য এই কারণের জন্যে? উত্থানও হবে না, পতনও হবে না। যা চলছে। পতন হলে তো আমাদেরও ক্ষতি, কারণ আমাদের মাঝখানে তো, আর যদি ক্ষতি হয়, পতন হয়, একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, মারামারি মারদাঙ্গা লেগে যায়, তাতে কি সেক্ষেত্রে হয়? ভারত সরকারও এফেক্টেড হবে। ওখানে তো এক্সোডাস হবে ওখান থেকে। যদি কোনো গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বাংলাদেশে হয়, তার সবচেয়ে বড় প্রভাব বা ক্ষতি সম্মুখীন হবে কারা? পুরো ভারতবর্ষ হবে না, হবে পশ্চিমবাংলা, হবে আসাম, উত্তর-পূর্ব। তো এখনো তো নেই করে তো প্রায় 2 কোটির মতো হিন্দু বা সংখ্যালঘু আছে। তারা তারা চলে আসবে। এত লোক এলে আমরা থাকতে দেবো কোথায়? খেতে দেবো কি? 71 যা পেরেছি সেটা তো সম্ভব না। পশ্চিমবাংলার এই যে এ প্রসঙ্গে বলি, পশ্চিমবাংলার এই যে একটা পশ্চিমবঙ্গেও এই যে একটা রাজনৈতিক অস্থিরতা হয়েছে, বা এই যে একটা পিছিয়ে পড়েছে নানান কারণে পশ্চিমবাংলা, উম অনেক কারণে অনেক সমস্যায় পড়েছে। পশ্চিমবাংলার হুম। বঙ্গের রাজনীতিতেও এই বাংলাদেশি প্রভাবটা কিন্তু পড়েছে। পড়েছে। হিন্দু মুসলিম এই প্রভাব হ্যাঁ, কিন্তু এগুলো তো পড়েছে। পড়েছে। এগুলো পড়েছে এই কারণেই বাংলাদেশ থেকে নিরন্তর লোক এসেছে। হিন্দুরা এসেছে বাঁচার জন্যে, মুসলিমরাও এসেছে কারণ মানে আপনার কর্মসংস্থানের কারণে এসেছে। যেকোনো কারণেই এসেছে। এর ফলে যেটা হয়েছে যে পশ্চিমবাংলার সোসাইটি অ্যান্ড ইকোনমিটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব বাংলার হিন্দুরা রুটলেস হয়েছে। আমরা এসে পড়েছি পশ্চিমবঙ্গে যারা ঘটি যাদেরকে বলি, তাদের উপর চাপ পড়েছে। ল্যান্ড, রিসোর্সেস সবকিছুর উপর তো চাপ পড়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দাম যদি কেউ দেয় তো ১ম দিয়েছে পশ্চিমবাংলা, ২য় দিয়েছে আপনার আসাম। আসাম। ত্রিপুরা, মেঘালয় দেয়নি। কারণ ওগুলো আপনার ট্রাইবাল ডমিনেটেড। আ ওখানে সোশ্যাল বন্ডিংটা অনেক স্ট্রং। আর জিওগ্রাফিটা যেহেতু অনেকটা আপনার ডিফিকাল্ট জিওগ্রাফি, মানুষ অত ঢুকতে পারেনি মেঘালয়তে আর ত্রিপুরাতে। ঢুকেছে বেশি আসাম, পশ্চিমবাংলা, আসাম। মানে আপনি বলতে চাইছেন কোথাও না কোথাও ভারত সরকার নিজের স্বার্থটাই দেখেছে যে এত মান, অপমান, বিদ্বেষ, অভিমান, হুম। দুঃখ যাই থাক বলি না কেন, এই ভ্রাতৃপ্রীতি বা প্রেম প্রেম বা ভালোবাসা যাই বলি না কেন, এইটাকে মেইনটেইন করার পেছনেও কি ওই হাতটাই কাজ করছে যে যদি তারা একবার মানে আরো বেশি বিমুখ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে প্ল্যাটফর্ম আছে। আমাদের বাংলাদেশটা যদি একদমই যদি দামাদল বেঁধে যায় না, দেশটা দেশটাতে কোনদিন রাজনৈতিক স্থিতিশীলতা, স্থিরতা আসেনি। আসার যে খুব সাংঘাতিক সম্ভাবনা আছে সেটাও তৈরি। কিন্তু মন্দে ভালো একটা ঠেকা দিয়ে একটা পরিস্থিতি চলছে বা চলেছে বা চলছে। কিন্তু যদি একদম যদি একটা অস্থিরতা মানে অশান্তি বেড়ে যায় যদি, এবং ডামাডোল লেগে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় যেটা হবে, পপুলেশন এক্সোডাস হবে। এক্সোডাসের ফলে যেটা হবে, আমাদের আর্থসামাজিক যে ব্যালেন্স আছে, সোশ্যাল যে ব্যালেন্স, ডেমোগ্রাফিক ব্যালেন্স, সোসাইটাল ব্যালেন্স আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ আমাদের জন্য খুবই চিন্তার একটা বিষয়। যেখানে এখানে আমি একটা মানে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আমি এখানে বলতে চাইবো যে এখন আমরা দেখছি এসআইআর। হুম। এসআইআরটা একটা খুব জনপ্রিয় জায়গায় চলে গেছে এখন এটা বলতে গেলে। সেক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাবাদের জ্যাঠা-জেঠি যাই থাকুক তাদের একাংশ যদি ওখানে থাকে, সেক্ষেত্রে তো আমরা বলতে পারছি না যে আমরা পুরোটাই ভারতবর্ষীয় বা পুরোটাই বাংলাদেশী। সেক্ষেত্রে সেইসব মানুষদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে, যেসব মানে কাগজপত্রের জন্য সেইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
এর কারণটা তো হচ্ছে যে বেঙ্গলটাও তো পার্টিশন হয়েছিল পাঞ্জাবের সাথে, এবং এখানে পাঞ্জাবের ব্যাপারটা কমপ্লিট করা, ও কমপ্লিট পপুলেশন এক্সচেঞ্জ হয়। এই হরিয়ানা মেওয়াতে কিছু মুসলমান রয়ে গেছে, আর পাঞ্জাবের রহিমিয়া খান বলে একটা জেলা আছে দক্ষিণ দিকে সিন্ধু বর্ডারের কাছে, সেখানে এখনো কিছু হিন্দু রয়ে গেছে। তাছাড়া আর কোথাও পুরোটাই এক্সচেঞ্জ হয়ে গেছে, হিন্দু শিখ চলে এসেছে, মুসলিম চলে গেছে। কিন্তু বাংলা অবিভক্ত বাংলায় সেটা হয়নি। এর ফলে কি হয়েছে, উম, মানে দেশভাগ, বাংলা প্রদেশ ভাগের কারণে আচ্ছা, এটা না হওয়ার কারণটা কি কোথাও না কোথাও রাজনীতি? রাজনীতি ছাড়া আবার কি, দেশভাগটাই তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো কমপ্লিট হওয়া ওপারে যেমন কমপ্লিট হয়েছে, সেটাও রাজনৈতিক কারণে হয়েছে, রাজনৈতিক সামাজিক কারণে হয়েছে। বাংলাও রাজনৈতিক সামাজিক কারণে আজও ইনকমপ্লিট হয়ে আছে। এর ফলে যেটা হয়েছে, বহু পরিবার কিন্তু ডিভাইডেড হয়েছে, হুম। ডিভাইডেড হয়েছে। পুরো তারা চলে আসতে পারে না। আচ্ছা, ওখানেও তারা তো কিছু করে, তাদের জমি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তো আছে। পুরোটা চট করে বিক্রি করে দিয়ে আসা যায় না, সম্ভব চাকরি না। ছাড়া যায় না। আচ্ছা, আপনি চট করে যে বিক্রি করবেন, আপনি সম্পত্তির সেই মূল্যটা আপনি পাবেন? আপনি ট্রান্সফার করাবেন কি করে ফান্ডটা? অনেক সমস্যা আছে কিন্তু। এলেই যে আপনি একটা এখানে যে একটা বিকল্প ব্যবসা করতে পারবেন, চাকরি পাওয়া খুব মুশকিল, সরকারি চাকরি। প্রাইভেট চাকরি কি পাবেন? আর তারপরে রইলো আপনার ব্যবসা-বাণিজ্য করা, এগুলো খুবই তো অনিশ্চিত। খুব সংগ্রামের জিনিসটা। এইজন্য এখনো কিন্তু আপনার বাংলাদেশে ৯ করে ২ কোটি রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ তাদের উপায় নেই। তারা যাবে কোথায়? ৮০ বছর তো হতে চলল প্রায়। 47 থেকে একদম, একদম। ধরলে মানে 26 কাছাকাছি মাত্র, প্রায়। হ্যাঁ, প্রায়। তাহলে এখনো রয়ে গেছে কিসের আশায়? একটাই আশা, যে আমরা এখানে তো আছি, ওখানে যে হুট করে যে যাবো বা করবোটা কি? খাবোটা কি? থাকার জায়গাটাও থাকার জায়গা, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং ওখানে হয়ে গেছে। সেটা এখানে যদি আমি পারবো সেই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বা সেই মব আমাকে মেনে নেবে, সে অ্যাটমসফিয়ার অ্যাডজাস্টমেন্টটাও তো ৮০ দরকার। বছরে যেটা হয়েছে, শিক্ষার তফাৎ হয়ে গেছে, স্ট্যান্ডার্ডের তফাৎ হয়ে গেছে। চট করে চাকরি-বাকরি পাবে না। পাকিস্তান আমলে এলে তো চাকরি-বাকরি সব পেয়ে যেত। সার্টিফিকেটেরও মূল্য ছিল। আফটার 71 এগুলো মূল্য নেই। তারা পড়ে গেছে একদম, মানে ইয়েতে আরকি, খুব অত্যন্ত ক্যাচ 22 সিচুয়েশন। দুরঙ্কার জায়গায় চলে হ্যাঁ, গেছে কি যে করবে তারা? সরে গেলেই নেবে যাওয়ার হুম, মতো। অনেক হুম। ধন্যবাদ দাদা। অনেক কিছু জানলাম। কেন এত বৃহৎ জায়গা থেকে আমরা অনেক কিছু ছোট ভাবে জানতে পারি। কিন্তু বিস্তারিতভাবে যে এক্সাক্ট সমস্যাটা কোথায়, মানুষ কি প্রবলেম ফেস করছে বা কেন ফেস করছে, সেইসব জানার জন্য একটু ডিপলি না জানলে অনেক ক্ষেত্রে কিন্তু, যেটা এই যে শিক্ষার ব্যাপারটা বললেন আপনি, যে মানুষের শিক্ষার হারটা আমি যেটা বুঝছি, যতটুকুনি আমার পরিসরে আমি বুঝছি, আমি আরেকজনকে সেটুকুনি বোঝাতে সক্ষম হব। আগামী দিনে আবার আপনাকে পাওয়ার আশা রাখবো। আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম শেষে আমরা দাঁড়িয়ে আছি অনুষ্ঠানের। হুম। ২-৩ লাইনে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে বাংলাদেশ এবং ভারতের কি নীতি হওয়া উচিত বলে আপনি মনে করেন? একদম নিউট্রাল জায়গা থেকে। দেখুন, উচিত সেটা অনুচিত একদম ছোট্ট বলার করে। জায়গাতে আমি নেই। এটা খুবই ধৃষ্টতা। উচিত অনুচিত কি হওয়া উচিত। বা সাধারণ মানুষ হ্যাঁ, হিসেবেও আপনি সাধারণ মানুষ হিসেবে ভারত তো মানে আ অনেক বড় হৃদয়ে প্রমাণ দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে উম দিয়েছে। কিন্তু এবার না একটু নিজেদের স্বার্থটা দেখা উচিত। অনেক অন্যকে দেখা হয়েছে। মানে দেখবেন যেকোনো বড় যৌথ পরিবারে যে একটু বেশি করে, বিশেষ করে ১ম দিকের ভাইরাই বেশি করে, শেষে দেখা যায় তাদের ছেলেমেয়েরা বেশি সাফার করে। আমরা তো ভারত সরকার বা ভারত মাতার সন্তান, আমরাই বেশি সাফার করেছি। তখন তাদের ছেলেমেয়েরাই বলে, "বাবা তুমি তো আমার জন্য কিছু করোনি। বেশিটা করেছো ভাই-বোনদের জন্যে।" একদম। এরা তো আমাদের ভাই-বোনের, আমাদেরই তো অংশ সব। সবই আমাদের জমি, আমাদেরই মানুষ ওরা। ওরা কিছু বাইরের কিছু লোক না। ও আত্মকেন্দ্রিক হওয়াটা একটু কোথাও না কোথাও একটু হওয়া দরকার। দরকার আছে। কারণ কি, মানুষ নিজের স্বার্থ না একটু স্বার্থপরতা বলছি না। মানুষ বা দেশ যাই হোক না কেন, মানুষকে নিয়েই তো দেশ। দেশ একদমই। হ্যাঁ, তারা একটু যদি নিজের স্বার্থটা যদি না বোঝে না, টিকে থাকতে পারে না। আর আমি টিকে না থাকলে না আমার ভালো করতে পারবো, না পরিবারের ভালো করতে পারবো, না সমাজের ভালো করতে পারবো। পায়ের তলায় জমিটাই যদি জমি না থাকে। জমি এবং নিজের স্বার্থটা, নিজের ভবিষ্যৎটা, স্বার্থ মানে নিজের ভবিষ্যৎ। এটা খুব দরকার। একদম। এটাই বলা। কি উচিত অনুচিত বলার জায়গাতে আমি নেই। এটা করা উচিত, ওটা করা উচিত না। এটা
আমার জায়গা থেকে সেলফ সেন্ট্রিক মানসিকতাটা কিছুটা। থাকাটা এখনকার যে পরিস্থিতি আছে, সোশ্যাল বলুন, পলিটিক্যাল বলুন, সব জায়গা থেকেই সেলফ সেন্ট্রিক থাকলে নিজের কিছুটা, আমার অস্তিত্ব না থাকলে আমি অপরের অস্তিত্ব আনবো কি করে? আমি রাখবো কি করে? এটাই বক্তব্য। আমরা তো করবোই। কর্তব্য তো আমরা অবশ্যই পালন করব। করেও এসেছি। তারপরেও নিজের স্বার্থ, কারণ বাংলাদেশে কে সরকারে আসবে, কে দেশ চালাবে, তাদের কি মতিগতি হবে, সব এত সময় দেওয়ারও দরকার নেই। আমাদের নিজেদের স্বার্থ বুঝতে হবে। হ্যাঁ, ওদের আমরা ভালো করে এসেছি, করব। ওদের অভাব অভিযোগ থাকতে পারে। আমাদেরও তো সব ভালো তা তো নয়। সেটাও একটু শোনা দরকার আছে। সেটাও একটু একদম। হ্যাঁ। আর আমাদেরও উচিত যেটা হচ্ছে যে, মানে যেহেতু বড় দেশ, অনেক বড় হৃদয়ের প্রমাণ আমরা দিয়েছি। আমাদেরও একটু উচিত ওদের সব অংশের সাথেই সম্পর্ক রাখা। জামাত বলি এখানে ভয়ঙ্কর। সে তো মঙ্গলগ্রহ থেকে আসেনি। এ তো এই মাটিরই সন্তান। শেখ মুজিবও তো যেই মাটি, গোলাম আজমেরও সেই মাটি, হাসিনাও যেই, এরাও সেই তাকে মাটি। একটু পয়েন্ট আউট আমরা বেশি করে দিই। দৃষ্টি পয়েন্টটা ঠিক আছে, আমরা অ্যালার্ট থাকবো। কিন্তু তাই বলে একেবারে অচ্ছুত করে রাখবো, এটা উচিত না। অচ্ছুত হলে কি দূরে সরে দিলে কে জানেন তো? মানে বিদ্বেষটা বেড়ে যায় মানুষের। কাছে টানলে বন্ধু হবে না, বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু রাগ কমবে। এটা আমার হ্যাঁ, মানে হ্যাঁ। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। কিন্তু ওই কিন্তু এ প্রলেপ পড়লে একটু মানুষ নরম হয়। এক্সাক্টলি, মানে এইটাই। ওই জায়গা থেকে যে ক্ষতি করার থাকলেও না, হ্যাঁ। যে ঠিক আছে আমরা একটু পাশ কাটিয়ে এড়িয়ে হ্যাঁ। গেলাম। আর শুধু জামাত ক্ষতি করেছে তা না, এতকাল জামাত তো কোনদিন ক্ষমতায় আসেনি রে বাবা। বাংলাদেশ থেকে আমাদের যে হাইলাইট হচ্ছে। ৫৫ বছরে গিয়ে হলো মেইন অপোজিশন পার্টি। তাহলে এই ৫৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি সব ভালো ব্যবহার করে ভালো প্রতিদান দিয়েছে? না, ভারতকে কি প্রতিদান দেবে? ভারতেরই তো সব সেই অংশ। নিয়ম। হ্যাঁ, কোনো প্রতিদানে হয় না। প্রতিদান হলো সমান সমান হতে হয়। ওসব কিছু না। কিন্তু ভালো খুব একটা যে খারাপও করেনি, আবার খুব যে ভালোও করেছে তা কিন্তু না। তাই সবার সাথেই সম্পর্ক রাখা উচিত। এটাই আমার বক্তব্য। এইটাই তো মানে সর্বধর্ম সমন্বয়ন বিষয়টায় তো থাকলে মানে এগিয়ে থাকলে আমরা অনেক দিক থেকেই সুবিধা পাই। অসংখ্য ধন্যবাদ দাদা হুম। আসার জন্যে। আগামী দিনে আবারও আশা করব আপনি আসবেন। দর্শক বন্ধুদেরও ধন্যবাদ। নমস্কার।